সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। ব্যাংকিং খাতে লুটপাটের সাথে সরকারের এমপি মন্ত্রী সুবিধাবাদী আমলারা জড়িত, অভিযোগ করলেন গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপর জানাবো অসুস্থ নেতার পাশে মহানগর বিএনপি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে দেখা করেছে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। এবারে জানাবো মধুখালীতে মন্দিরে আগুন, শ্রমিককে হত্যা, বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিকে অবশেষে যা জানালেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়েছেন। আর শনিবার তিনি সেই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো এসআইকে পিটিয়ে মাথা ফাটানোয় গ্রেপ্তার ১৬। টাঙ্গাইলের গোপালপুরে সাইফুল ইসলাম নামে এক পুলিশের কর্মকর্তার মাথা ফাটানোয় নারী পুরুষ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২০ এপ্রিল সকালে উপজেলার হাদিয়া ইউনিয়নের পলশিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার নাইজার থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত যুক্তরাষ্ট্র। নাইজারের সামরিক জান্তা সরকারের দাবিতে সারা বিশ্বে যুক্তরাষ্ট্র সহ সে দেশ থেকে তাদের সামরিক বাহিনীকে প্রত্যাহারে সম্মত হয়েছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল শুক্রবার ২০ এপ্রিল নাইজারের প্রধানমন্ত্রী আলী লামিন জেইনের সাথে আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে আগামী দিনে প্রত্যাহার সময়রেখা নিয়ে প্রতিরক্ষা বিভাগের সাথে কথোপকথন হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ব্যাংকিং খাতে লুটপাটের সাথে সরকারের এমপি মন্ত্রী সুবিধাবাদী আমলারা জড়িত। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতে লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ব্যাংকিং খাতে লুটপাটের সাথে সরকারের এমপি মন্ত্রী সুবিধাবাদী আমলারা জড়িত। ব্যাংকের সাথার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। লুটপাটের জন্য এই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে। জনগণ টের পাচ্ছে না সরকার ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে। সরকারি দলের সাথে সংশ্লিষ্ট নামে বেনামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। এমনকি কিস্তি পরিশোধ না করে লোনের টাকা পুরোই মেরে দিচ্ছে। এভাবে ব্যাংকগুলোকে লুটপাট করে খাচ্ছে এই সরকারের এমপি মন্ত্রী আমলারা এবং এই টাকা বিদেশে পাচার করছে, যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে। লুটপাটের কারণে জিনিসপত্রের দাম আরও বাড়ছে। নুরুল হক নূর আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, কেএনএফ এই সরকারের গোয়েন্দা সংস্থার সৃষ্টি করা। সরকার বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে। এসবের সাথে ভারতের সম্পর্ক রয়েছে। ফলে ভারতের বিরুদ্ধে গিয়ে কেএনএফ এর বিরুদ্ধে সরকার কিছু করতে পারবে না। এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন। ছাত্র থাকা অবস্থায় কারা তাকে সহযোগিতা করেছে, কারা তাকে পৃষ্ঠপোষকতা করেছে, সেটা চিন্তা করুন। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাহলে ঈদের মধ্যে কিভাবে ইসরায়েলের বিমান বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করল? সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলেছে। এভাবে নৈরাজ্য চলতে থাকলে জনগণ হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে, তখন গৃহযুদ্ধ অনিবার্য। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে নুরুল হক নূর বলেন, এসব গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমরা ভীত নই। সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় নির্বাচনের নামে প্রহসন করছে। জাতীয় নির্বাচনের মতো বিরোধী দলগুলো স্থানীয় নির্বাচনও বর্জন করছে। আমরা সকলকে অনুরোধ করব, ফ্যাসিবাদী সমর্থনে কেউ অংশগ্রহণ করবেন না। এই নির্বাচন বর্জন করুন, ভোট কেন্দ্রে যাবেন না।
অসুস্থ নেতার পাশে মহানগর বিএনপি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ ফারুকের সঙ্গে দেখা করে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু শুক্রবার ১৯ এপ্রিল বিকেলে হাসপাতালে যান। এ সময় তারা চিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি নেতারা। এরপর ওয়ারী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সেলিমের অসুস্থ মাকে দেখতে তার বাসভবনে যান মহানগর দলের শীর্ষ নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সাইদুর রহমান মিন্টু, দপ্তরের দায়িত্বে থাকা সাব্বির আহমেদ আরেফ সহ ওয়ারী, সূত্রপুর এবং গেন্ডারিয়া থানা এবং ওয়ার্ড বিএনপির নেতারা। মধুখালীতে মন্দিরে আগুন, শ্রমিক হত্যা বিচার বিভাগেও তদন্ত চায় হেফাজত। ফরিদপুরের মধুখালীতে এক মন্দিরের প্রতিমায় আগুন লাগানোকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজনকে পিটুনিতে ২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ এক বিবৃতিতে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠন বলেছে, শুধু সন্দেহের বশে শ্রমিকদের উপর এই নিষ্ঠুর হামলা চালানো হয়। এই ঘটনা সাম্প্রদায়িক উস্কানি শামিল। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান আজ শনিবার এই বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ঘটনার বিচার বিভাগেও তদন্ত দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতির এক অনন্য দেশ। এদেশের অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসে বৈচিত্র্য থাকলে আবহমান কাল থেকেই নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, কিন্তু গত পরশু বৃহস্পতিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার এক মন্দিরে আগুন লাগার ঘটনায় নিছক সন্দেহে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন নৃশংসভাবে ২ জন মুসলিম শ্রমিককে হত্যা এবং ৫ জনকে আহত করেছে। হেফাজতের ২ শীর্ষ নেতা বলেছেন, এমন জঘন্যতম ঘটনায় আমরা বাকরুদ্ধ, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। হেফাজতে আমির এবং মহাসচিব বলেন, মধুখালী থানার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে। কিভাবে এর সূত্রপাত হয় তা এখনও জানা যায়নি। সন্ধ্যায় মন্দিরে প্রদীপ জ্বলছিল, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই সেখানে আগুনের সূত্রপাত ঘটে। এখন যখন মন্দিরের পাশের বিদ্যালয়ে ভবন নির্মাণে ৭ জন মুসলিম শ্রমিক ছিলেন, কিন্তু তাদের কেউ তাদের আগুন দিতে দেখেনি বা আগুন দেওয়ার হীন উদ্দেশ্য থাকতে পারে এমন সন্দেহ করার জন্য যৌক্তিক কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শুধু সন্দেহের বশে ওই শ্রমিকদের উপর নিষ্ঠুর হামলা চালিয়েছে তারা। এই ঘটনায় স্পষ্টতর সাম্প্রদায়িক উস্কানির শামিল। বিবৃতিতে হেফাজতের ২ নেতা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানান তারা। যদি এই ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, এর ফলে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এর দায় সরকারকেই বহন করতে হবে। অবশেষে যা জানালেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়েছিলেন। আর শনিবার তিনি সেই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। শনিবার ২০ এপ্রিল তিনি বলেন, আমার কিছু কথা শিরোনামে একটি ভিডিও বার্তায় সম্প্রতি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রসঙ্গের কথা বলেছেন বেনজির আহমেদ। ভিডিও বার্তায় বেনজির আহমেদ বলেছেন, আমি প্রায় ২ বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছি। এ সময়কালীন আমি নিরিবিলি জীবনযাপন কাটাচ্ছি বাড়িতে। চাকরিকালীন সময় বিগত ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এবং ব্যক্তিগত চরিত্র হনের অপচেষ্টার শিকার হয়েছি। দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে প্রকাশ হওয়া সব তথ্যই মিথ্যা দাবি করে পুলিশের এই কর্মকর্তা জানান, সম্প্রতি পত্রিকায় আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু আপত্তিজনক, মানহানিকর, অসত্য এবং বিকৃত সংবাদপত্র প্রকাশিত হয়েছে। সেই সংবাদপত্রের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই রকমের সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করেছে। তবে দেশের মূলধারার প্রিন্ট এবং মিডিয়া অসত্য, মানহানিকর এবং বিকৃত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এ সময় তিনি বলেন, আমার নামে যে ধরনের অপপ্রচার যা যা প্রকাশ করা হয়েছে সবকিছু বানিয়ে বানিয়ে এই পত্রিকায় লেখা হয়েছে। এগুলোর সাথে আমি কোনোভাবেই জড়িত নই। আমার সম্পদের যে কথা বলা হয়েছে সেগুলো আমার পূর্বপুরুষ থেকে প্রাপ্ত কৃষি সম্পত্তি, সেগুলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে বাড়িয়েছি। আমার মৎস্য এবং কৃষি বিপণন কার্যক্রম আমি ধীরে ধীরে বৃদ্ধি করেছি। এ কারণে আমার সম্পদ আগের থেকে কিছুটা বেড়েছে। আমার সাথে সম্পদ অর্জনের ক্ষেত্রে চাকুরির সাথে কোনো সম্পর্ক নেই। এ সময় তিনি বলেন, আমি বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে ২ বছর চাকুরি করেছি। এ সময় আমি যে অর্থ পেয়েছি সেগুলো দিয়ে আমি আমার কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং পাশাপাশি সেগুলোর সাথে বনভূমি
ভূমি এবং ঔষধি ফলমূল ও শাকসবজির পাশাপাশি আমি মশলা জাতীয় উদ্ভিদ চাষ করে সেখান থেকেই অর্থ উপার্জন করেছি। তিনি বলেন, আমার নামে যে সমস্ত মিডিয়ায় লেখালেখি হয়েছে সবগুলোই ভুয়া এবং ভিত্তিহীন।